নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় চলছে লোহার বাংকার উদ্ধারের কাজ। বিএসএফ এর উদ্যোগে চলছে বাংকার উদ্ধারের কাজ। আপনাদের জানিয়ে রাখি, নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় চলছে এই মুহূর্তে বাংকার উদ্ধারের কাজ। বিএসএফ এর উদ্যোগেই চলছে বাংকার উদ্ধারের কাজ। শুক্রবার 3টি বাংকারের খোঁজ পায় বিএসএফ এর আধিকারিকরা এবং তারপরেই এই বাংকার উদ্ধারের কাজ চালাচ্ছেন তারা। তল্লাশি অভিযানের পরে কিন্তু এই 3টি বাংকারের খোঁজ পান বিএসএফ আধিকারিকরা। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় চলছে এই কাজ এবং এই বাংকারের ভেতরে কি রাখা রয়েছে সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বিএসএফ আধিকারিকদের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, বিএসএফ এর উদ্যোগে চলছে বাংকারের হদিশের এই কাজ চলছে। এই বাংকারের ভেতরে কি রয়েছে তা খতিয়ে দেখার চেষ্টা করছেন বিএসএফ আধিকারিকরা। শুক্রবারে 3টি বাংকারের খোঁজ পায় বিএসএফ এর আধিকারিকরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? বিএসএফ এর আধিকারিকরা কি জানাচ্ছেন? এই বাংকারের ভেতর দিয়ে কি কিছু উদ্ধার করা হয়েছে? দেখো সোনালী, গতকাল যখন বিএসএফ আধিকারিকরা অর্থাৎ বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা যখন গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায়, সেখানে প্রথমে 3টি লোহার বাংকার উদ্ধার করা হয় এবং সেখান থেকে একাধিক কোটি কোটি টাকার এনসিডি অর্থাৎ নিষিদ্ধ কাশিস সিরাপ উদ্ধার করে বিএসএফ জওয়ানরা। এরপর পুরো এলাকা ঘিরে ফেলে এবং আজ সকালবেলা সেই বিএসএফ এর তরফ থেকে যখন এই বাংকারগুলিকে মাটি থেকে তোলা হচ্ছিল, সেই সময় আবারও তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে একটি বাংকার উদ্ধার করা হয়েছে। এবং বিএসএফ এর তরফ থেকে যেটা জানানো যাচ্ছে, শুধুমাত্র কি এই নিষিদ্ধ কাশিস সিরাপ মজুত রাখার জন্যই নাকি বিএসএফ এর আই ওয়াশ করাতে এই কাশিস সিরাপ রেখে দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে সামনেই হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার এবং তারপরে কালকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসের আগে এতগুলো বাংকার কিভাবে এখানে তৈরি হলো? প্রশাসন কতটা তৎপর ছিল? কারণ স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এতগুলো লোহার বাংকার তৈরি হলো, প্রশাসন কিছু জানলো না? বা স্থানীয় যে ডিআইবি বা আইবি যারা আধিকারিকরা রয়েছেন তারা কিছু জানলো না? এত বড় ঘটনা ঘটে গেল, কেন প্রশাসন তৎপর ছিল না? যদিও এই ঘটনার পরেই কিন্তু বিএসএফ আধিকারিকরা নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে এবং পুরো এলাকা ঘিরে রেখে এই বাংকারগুলি আরো কোথায় কোথায় রয়েছে সমস্যাটা খতিয়ে দেখছে। তার কারণ এই বাংকারে শুধুমাত্র সেন্সিটিভ পাচারের জন্য তৈরি করা হয়নি বলে তাদের প্রাথমিক অনুমান। তার কারণ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে এখন বর্তমানে যা পরিস্থিতি, সেখানে আগ্নেয়াস্ত্র বা মানব পাচারের ক্ষেত্রেও এই বাংকার ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিক অনুমান করছে বিএসএফ জওয়ানরা। আর ঠিক সেই কারণে প্রশাসনিক গাফিলতি যে ঘটনাটা ঘটেছে সেটাও তারা কিছুটা স্বীকার করেছেন। এখন পুলিশ এই ঘটনায় বিএসএফ এর সঙ্গে যৌথভাবে তারা কাজ করছে এবং খুঁজে দেখার চেষ্টা করছে কে বা কারা এই বাংকার তৈরি করলো এবং এই লোহার বাংকারগুলি এতগুলো কিভাবে তৈরি হলো বা আরো কতগুলো বাংকার লুকিয়ে রয়েছে। এখন দেখার বিএসএফ আধিকারিক এবং পুলিশরা আরো কি কি তথ্য পায়। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম 2 নাবালক। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার আরবেলিয়ারের ঘটনা এটি। আহত 2 নাবালক ভর্তি বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। আর বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত। সঞ্জিত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই 2 নাবালকের কি শারীরিক অবস্থা রয়েছে? তার স্থিতিশীল রয়েছে এবং সুস্থ রয়েছে এবং পাশাপাশি তারা অনেকটা বিপদ কাটিয়ে স্বাভাবিক অবস্থায় রয়েছে। ইতিমধ্যে উত্তর 24 পরগনার যে বাদুড়িয়া আরবেলিয়ার যে ইটভাটায় যে ওখানে একটা বিশেষ করে ফায়ারিং ট্রেনিং সেন্টার ছিল, সেখানে নাকি বেশ কিছু বোমা ফেলা ছিল, সেই অভিযোগটা উঠছে। কিন্তু এই প্রশ্ন ধন্দে পড়েছে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে। ইতিমধ্যে সেইটা নিয়ে বোমা আদৌ সেখানে রাখা হয়েছিল কিনা, তার যে বস্তু রাখা হয়েছিল সেটাও তদন্তকারীরা দেখছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এই কি করে এই নাবালক বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম হলে, এটাও নিয়েও কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেছে। আজকে সকাল থেকে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়েছে, সেখানে কোনো বস্তু আছে কিনা সেটাও দেখছেন, পাশাপাশি অন্য কিছু ঘটনা আছে কিনা এর পিছনে সেটাও কিন্তু দেখছে খতিয়ে। ইতিমধ্যে এই বোমা জখমের ঘটনায় কিন্তু রীতিমতো রহস্য দানা বেঁধেছে। সময় যত যাচ্ছে তত রহস্য ঘনীভূত হচ্ছে। তার
তার কারণ একটা, আদৌ কি ফায়ারিং ট্রেনিং সেন্টার থেকে এই বোমা রেখে রাখার জন্যই ফেটে গিয়েছিল, না এর পিছনে অন্য কোনো কারণ আছে, সেটাও তদন্তকারীরা মাথায় রাখছে। ইতিমধ্যে 2 পুলিশ কর্মী করে ঘটনাস্থলে গিয়েছেন আধিকারিকরা। এছাড়া 2 নাবালকের অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তারা সুস্থ রয়েছেন এবং চিকিৎসকের কথা সাড়া দিচ্ছেন, যাতে পুরো বিষয়টা বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। স্বর্ণালী। একদমই, সেক্ষেত্রে সঞ্জিতা, এখনো পর্যন্ত স্থানীয়রা এবং এই 2 নাবালকের পরিবারের সদস্যরা তারা কি বলছে? দেখো, 2 নাবালকের পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা জানায় যাচ্ছে, কালকে যেহেতু তারা দিনের বেলায় দেখেছে ট্রেনিং সেন্টার হচ্ছে ফায়ারিং ট্রেনিং সেন্টার, কিন্তু মোটামুটি এটা ঘটনাটা ঘটেছে সন্ধ্যেবেলা, অর্থাৎ বল ভেবে নিয়ে গিয়ে খেলতে গিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ এত বড় ভুল করবে কাবিলিটি, এটাও কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন রয়ে গেছে। যেখানে 3টি থানার পুলিশ বাহিনী এসে সেখানে ট্রেনিং করছে, সেখানে কেন বোমা রেখে যাবে, এটাও প্রশ্নচিহ্ন উঠেছে। কেউ বা কারা বা রাতের অন্ধকারে কি রেখে গিয়েছিল, এটাও তদন্তকারীরা মাথায় রেখেছে। এবং এই নাবালকের যে জখম হওয়ার ঘটনায় কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে, আদৌ এই বোমা বিস্ফোরণে যে পুলিশ ট্রেনিং থেকে হলো বা রেখে যাওয়া বস্তু থেকে, না অন্য কোনো কারণ, এটাও খতিয়ে দেখছে বসিরহাট পুলিশ জেলা তদন্তকারী। পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, এখনো পুলিশের পক্ষ থেকে কোনো বিষয় জানা হয়নি, কিন্তু যেহেতু ঘটনাটা গতকালকে রাত্রিবেলা ঘটেছে, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পুলিশ পুরো বিষয়টা তারা তদারকি করছে এবং ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করছে। সেখানে পাথরের টুকরো থেকে শুরু করে সুতুলি যদি কোনো কিছু পড়ে থাকে বা অন্যান্য ফেলে যাওয়ার যদি কোনো বস্তু ফেলে থাকে, সেগুলো তারা উদ্ধার করছে। এবং পাশাপাশি এই ঘটনার জেরে কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেছে বরিশাল পুলিশ জেলার পক্ষ থেকে, আদৌ পুলিশের ফেলে দেওয়া যে বোমা থেকে রেখে যাওয়া বোমা থেকে বিস্ফোরণ, না এর পিছনে অন্য কোনো কারণ আছে, সেটাও তদন্ত খতিয়ে দেখছে। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় 2 নাবালককে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার আরবেলিয়ারের ঘটনা এটি। যদিও এখনো পর্যন্ত এই ঘটনা কিভাবে ঘটলো সেই রহস্যের খুঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। বালিব্রিজে ট্রেন চলাচল বন্ধের 3য় দিন। বালিঘাট স্টেশন ও বালিব্রিজে জোর কদমে কাজ চলছে। অন্যদিকে শনিবার সকাল থেকেই যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণেশ্বরের দিক থেকে বালির দিকে আসার বালি ব্রিজের যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ এবং বালিঘাট স্টেশন ও বালি ব্রিজে জোর কদমে চলছে কাজ। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আজকের যান চলাচলের কি অবস্থা? সাধারণ যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা কি বলছেন? তাদের কি কোনো সমস্যায় পড়তে হচ্ছে, জানবো। দেখো, 3য় দিনে পড়লো বালি ব্রিজের কাজ এবং কাজ খুবই জোর কদমে চলছে। যুদ্ধকালীন তৎপরতা রেলের সমস্ত আধিকারিক এবং কর্মীরা কাজে নিযুক্ত রয়েছে এবং পুরনো যেসব লাইন গার্ডার ছিল সম্পূর্ণ বদলে দেওয়া হয়েছে। অর্থাৎ রেল যে সময়সীমা দিয়েছে 27শে জানুয়ারি ভোর 4টের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সেই মতেই কাজ শেষ করবে বলে জানিয়েছে শিয়ালদা শাখার ডিআরএম দীপক নিগম। তবে বলে রাখি তোমাকে, আজকে সম্পূর্ণ চিত্রটা আলাদা। গত 2 দিন ধরে যে যাত্রী হয়রানি আমরা ছবিটা দেখেছি, যেভাবে যানজটের সৃষ্টি হয়েছে, কিন্তু হাওড়া সিটি পুলিশ বালি ট্রাফিকের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিবেদিতা সেতু দিয়ে যখন যানজট হবে গাড়ি পাস করানো এবং বেলঘড়িয়া এক্সপ্রেসে যে যানজটটা হচ্ছিল সেখানেও কথা বলে, অর্থাৎ একটা সমন্বয়ের ফলে আজ থেকে কোনো রকম যাত্রী হয়রানি দেখা যায়নি এবং স্বাভাবিকভাবে অফিস সময় যারা অফিস যায়, অফিস থেকে সঠিকভাবে তারা গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছে। কিন্তু গত 2 দিনে একবার তুমি ছবি দেখিয়েছি যে একবার হয়রানির চিত্র এবং যেভাবে ঘন্টার পর ঘন্টা যানজট এবং বা কোথা থেকে বাস ধরবে, কিভাবে যাবে, পুরো একটা হয়রানির ছবি আসছিল। কিন্তু আজকে পুরোপুরি স্বাভাবিক রয়েছে। অর্থাৎ হাওড়া সিটি পুলিশের তৎপরতা, ট্রাফিক বিভাগের তৎপরতায় আজকে স্বাভাবিক আর খুব দ্রুততার সঙ্গে কাজ শেষ হবে। বালি ব্রিজের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, লাইনও পরিবর্তন হয়ে গেছে। কিন্তু বালি ব্রিজ থেকে বালি হল্ট অব্দি কাজ সম্পূর্ণ একদম 27শে জানুয়ারি ভোর 4টে শেষ করে স্বাভাবিকভাবে যান চলাচল করবে, আর কোনো অসুবিধা থাকবে না। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।
বন্ধ বারাসত ওভারব্রিজ। শনিবার থেকেই সোমবার ভোর রাত ৩টে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যানবাহন। দু চাকা থেকে পণ্যবাহী গাড়ি এই সময়কালে কিছুই চলাচল করবে না। আগামী ২০ সপ্তাহ সমস্ত বিষয় খতিয়ে দেখে বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ যেন সমস্যায় না পড়তে হয় নিত্যযাত্রীদের এবং একই সঙ্গে যান চলাচল যেন স্বাভাবিক থাকে, সেই কারণেই কিন্তু বিকল্প ব্যবস্থাও ইতিমধ্যেই করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, বন্ধ বারাসত ওভারব্রিজ। আজ থেকে সোমবার ভোর রাত ৩টে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যানবাহন। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বারাসত থেকে আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, যে বিষয়টি জানতে চাইবো মূলত কি কারণে এই যান চলাচল বন্ধ থাকবে এবং তার পাশাপাশি জানতে চাইবো যে এর পরিপ্রেক্ষিতে যান চলাচল যেন স্বাভাবিক থাকে, কোনো যাতে সমস্যা না হয় নিত্যযাত্রীদের, তার জন্য কি কি বিকল্প ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দেখো স্বর্ণালী, তোমায় প্রথমে বলি যে মূলত বারাসাত যে ব্রিজ, এই ব্রিজটি কিন্তু বলা যায় বারাসাতের লাইফ লাইন। এই ব্রিজ দুটো ভাগে ভাগ হয়েছে, একটি কলোনি মোড়, অপরটি চাপাডালি। এই বারাসাত শহরকে ব্রিজটি কিন্তু একত্রে বেঁধে রেখেছে। সেই ব্রিজের সংস্করণ হবে, কেননা দীর্ঘদিন ধরে ব্রিজের করুণ অবস্থা, গার্ডার নষ্ট হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। এটা কিন্তু সমীক্ষা করে কিন্তু বলেছিলেন যে পিডব্লিউডি, যে ব্রিজকে মেরামত না করলে ভারী যানবাহন চললে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে কিন্তু বলা যায় এই বারাসাত ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য প্রায় শনিবার থেকে সোমবার সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ২০ সপ্তাহ ধরে সে কাজ চলবে। সেক্ষেত্রে ভারী যানবাহন চলবে না, কিছু হালকা যানবাহন অর্থাৎ টোটো, অটো, এই ধরনের যানবাহন ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারে ৩ দিন পর। এই ৩ দিনের মধ্যে যে রুটগুলো ব্যবহার করা হবে তা কিন্তু বারাসাতে একটি কলোনি মোড়, একটি চাপাডালি, এই দুটো রাস্তা কিন্তু যদি বন্ধ করে দেয় বারাসাত কিন্তু স্তব্ধ হয়ে যাবে। সেই কারণে প্রশাসনের তরফ থেকে প্রথমে দেখা গেছে যে চাপাডালির অঞ্চল অর্থাৎ হেলাবরতলা, ময়না, সেখান থেকে যানবাহন চালাবে বাস বা টোটো বা অটো, যাত্রীদের সেটা আগের থেকে জানানো হচ্ছে। পাশাপাশি চাপাডালির থেকেও কিন্তু বেশ কিছু বাস চলবে এবং সেই বাসগুলো যদি যে যাত্রী পরিবহন ছাড়া যেটা পণ্য পরিবহন আছে সেগুলো কিন্তু নীলগঞ্জ, সন্তোষপুর বা আরদেবক এইসব পকেট রুটগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু বলা যেতে পারে জাতীয় সড়কে তোলা হবে। অর্থাৎ যে বারাসাতে যদি সম্পূর্ণ বন্ধ রেখে যান চলাচল করা হয় সেক্ষেত্রে কিন্তু পুরো বারাসাত শহর যানজট হয়ে যাবে। ১ ঘন্টা নয়, কত ঘন্টায় যানজট মুক্ত হবে সেটা কিন্তু হিসাব করে বলা যাবে না। যে কারণে সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পাশাপাশি এই যে বারাসাত শহর দিয়ে উত্তরবঙ্গে যাওয়ার একমাত্র রাস্তা, এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ বিমান ধরতে যায়। সেই রাস্তা দিয়ে যে বিমান যখন ধরতে যাবে, এই যানজট থাকলে অধিকাংশ মানুষের বিমান কিন্তু বাতিল হবে বা মিস হবে। সেই কারণে কিন্তু একাধিকবার জেলা পুলিশ বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করে তারা একটা রুটিন বা একটা ম্যাপ তৈরি করেছে। সেই ম্যাপ থেকে পরিষ্কার হেলাবরতলা, কলোনি মোড়, চাপাডালি, ডাকবাংলো বিভিন্ন জায়গার থেকে পকেট রুটে গাড়ি চালাবে এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে মানুষকে একটু ঘুর পথে যেতে হলেও তারা কিন্তু নিশ্চিন্ত যেতে পারবে। কেননা এই চাপাডালির পর একটা রাস্তাও নেই যে অন্য রাস্তাতে ডাকবাংলো আসা যায় কিংবা কলোনি মোড়ে আসা যায়। সেক্ষেত্রে সন্ধানী অর্থাৎ ১১ নম্বর রেলগেটের একটি ছোট্ট রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে চাইছে পুলিশ যে বা বলা যেতে পারে পিডব্লিউডি যে ওই রাস্তা দিয়ে কিছু অধিকাংশ ছোট গাড়ি তারা বের করবে। অর্থাৎ এই ব্রিজ বন্ধের ফলে মানুষ কিন্তু একটু নাজেহাল হবে, কিন্তু প্রশাসন চাইছে যত তাড়াতাড়ি এই গাড়িগুলোকে বারাসাতের বুক থেকে সরানো যায় তার জন্য ৬টি বিকল্প রাস্তা তারা ব্যবহার করবে। কিন্তু দেখার বিষয় আগামীকাল সকাল থেকে কী রূপ নেয় বারাসাতে, তার দিকে তাকিয়ে আছে বারাসাতবাসী এবং সমগ্র অঞ্চলের বাসিন্দারা। অবশ্যই আমাদেরও নজর থাকবে প্রশাসনের পক্ষ থেকে যে বিকল্প পথ নেওয়া হয়েছে সেই পথে যান চলাচল কতটা স্বাভাবিক থাকে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি বারাসাত থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। জ্বলন্ত ইস্যুতে পথে নেমেও আন্দোলন সংগঠিত করতে বিরোধী ব্যর্থতা, মমতার জনমুখী তাস, সংখ্যালঘু ফ্যাক্টর, বাম কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা। ২৬ নির্বাচনে কোথায় এগিয়ে তৃণমূল? সদ্য সমাপ্ত উপনির্বাচনে তৃণমূলের ৬-৬ আরও একবার প্রমাণ করেছে শাসক দলের জনসমর্থন। উল্টো দিকে প্রতিকূল পরিস্থিতিতেও তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলতে পারেনি বিরোধীরা। প্রতিপক্ষকে কোথায় পেছনে ফেলেছে শাসক দল? ইস্যুভিত্তিক আন্দোলনে ব্যর্থতা। আরজিকর থেকে বাংলাদেশ জ্বলন্ত ইস্যুতে পথে নেমেও আন্দোলন সংগঠিত করতে ব্যর্থ বিরোধীরা। আরজিকরকে হাতিয়ার করে পালে হাওয়া টানতে মরিয়া হয়েও লাভের লাভ হয়নি বামেদের। আন্দোলনের মাঝপথেই ট্র্যাক থেকে ছিটকে গিয়েছে বিজেপি। মমতার জনমুখী তাস। স্বাস্থ্যসাথী, যুবশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, হালফিলের বাংলার বাড়ি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও এই জনমুখী তাসেই বারবার ভোট মেশিনে বাজিমাত মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংখ্যালঘু ফ্যাক্টর। ২৯৪ আসনের ১৪১টি কেন্দ্রে সংখ্যালঘু মুসলিম ভোটাররা নির্ণায়ক ভূমিকায়, যা মোট আসনের প্রায় অর্ধেক। ২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল এই ১৪১টি আসনের ১২৬টিতে জয় পেয়েছিল। বিজেপি মাত্র ১৪টি আসনে জয়লাভ করেছিল, একটিতে জয় পেয়েছিল বাম কংগ্রেস আইএসএফ জোট। সংখ্যালঘু ভোট ব্যাংক দখলে এখনও মমতার ধারে কাছে ঘেঁষতে পারেনি এরাজ্যের বিরোধীরা। অর্ধেক আসন ছেড়ে জয়ের আশা। হিন্দুদের সংগঠিত করে ক্ষমতা দখলের পুরনো স্ট্র্যাটেজি বিজেপির। ভারতীয় জনতা পার্টির এই কৌশল নিয়ে অনেকেরই প্রশ্ন, সংখ্যালঘু অধ্যুষিত অর্ধেক আসন কার্যত ছেড়ে দিয়ে কিভাবে জয়লাভ করা সম্ভব? নির্বাচনী প্রস্তুতি শুরু। উত্তরবঙ্গে একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে ২০২৬ নির্বাচনের প্রথম পর্যায়ের প্রচার সেরে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে এখনও নিজেদের নেতৃত্ব বা সংগঠনই গুছিয়ে উঠতে পারেনি বিজেপি। দুর্বল বাম কংগ্রেস। তৃণমূল বিরোধিতায় বিজেপির থেকে এই মুহূর্তে বেশ কিছুটা পিছিয়ে বামেরা, আরও পিছিয়ে কংগ্রেস। দীর্ঘ ৩৪ বছরের ক্ষমতা থেকে লোকসভা বিধানসভায় শূন্য। বামফ্রন্টের চ্যালেঞ্জ মানুষের আস্থা ফেরানো। দিশাহীন কংগ্রেসও ২৬-এ দুই দল জোটবদ্ধ লড়াইয়ে সামিল হবে নাকি উপনির্বাচনের মতোই একলা চলো নীতিতে হাঁটবে, সেটাই এখনও স্পষ্ট নয়। কাজেই নির্বাচন যত এগিয়ে আসবে চাপ বাড়বে বিরোধী শিবিরে, যেখানে শুধু আসন সংখ্যা বাড়ানোই লক্ষ্য হতে চলেছে তৃণমূলের। কলকাতা টিভি। প্রকাশ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল, শূন্যের গেরো কাটাতে নজিরবিহীন সিপিএম, কঠিন পরীক্ষায় নয়া কংগ্রেস সভাপতি। ২৬ নির্বাচনের আগে কোথায় দাঁড়িয়ে বিরোধীরা, দেখুন। বছর ঘুরতেই বাংলার বিধানসভা নির্বাচন, তার আগে একাধিক সমস্যায় জর্জরিত বিরোধীরা, যা এখনই মেরামত করা না গেলে আরও একবার মুখ থুবড়ে পড়তে হবে ২৬-এ। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে। ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। উনি সময় পাবেন কোথায়? আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলনেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে পারবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনাম রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপিতে তুঙ্গে অন্তর্দ্বন্দ্ব। দুই শীর্ষ নেতার ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছে যা থামাতে চিঠি লিখে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দ্বারস্থ হলেন কয়েকজন বিজেপি নেতা। সমানে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করব, কিন্তু বিজেপিতে যে কজন নেতা আছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে সকলের থেকে বেশি অভিজ্ঞ এবং দক্ষ, কারণ তৃণমূলের ক্লাস নেয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে গেছেন। ফলে এই যারা সুকান্তবাবু বা অমুক তমুক, গোটা বিজেপির যত নেতা আছে তাদের থেকে শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে বা সরকারি কাজের অভিজ্ঞতায় অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি যোগ্য। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, দপ্তরের কাজে দিল্লিতে ব্যস্ত থাকার ফলে রাজ্যের সাংগঠনিক দায়িত্ব রক্ষায় তিনি ব্যর্থ। তাই পার্ট টাইম সভাপতি সরিয়ে পূর্ণ সময় সভাপতির দাবি বারবার উঠেছে বিজেপির অন্দরে। দলের পর এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। অমিত শাহের নির্দেশে রাজ্য জুড়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করে পদ্ম শিবির।
1 কোটির লক্ষ্যমাত্রা নেওয়া হলেও তা 45 লক্ষের বেশি পেরোয়নি বলে বিজেপি সূত্রে খবর, যার ফলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মুখ পুড়েছে রাজ্য নেতাদের। প্রকাশ্যে এসেছে সাংগঠনিক দুর্বলতাও। বৃহস্পতিবার কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। গত লোকসভায় বিজেপি টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন। তখনই শুরু হয় ফুল বদলের জল্পনা। বার্লা বলেছেন, মুখ্যমন্ত্রী সুযোগ দিলে একসঙ্গে কাজ করতে চান। প্রাক্তন সাংসদের দলবদল চা বলায় বিজেপির কাঁটা হয়ে উঠতে পারে। শূন্যের গেরো কাটাতে নজিরবিহীন পদক্ষেপ সিপিএমের। জেলা সিপিএমের শীর্ষ পদে বসানো হলো আদিবাসী মহিলা নেত্রীকে। বাঁকুড়া জেলা সিপিএমের সম্পাদক করা হলো দেবলীনা হেমব্রমকে। এমন ঘটনা লাল পার্টিতে বিরল বলেই মত ওয়াকিবহাল মহলের। তবে কি আদিবাসী মহিলা মুখকে সামনে নিয়ে এসে রাজ্য জুড়ে অন্য সমীকরণের বার্তা দিতে চাইছে বাম শীর্ষ নেতৃত্ব? অধীর রঞ্জন চৌধুরী জামানা অতীত। বাংলার নয়া সভাপতি শুভঙ্কর সরকার। গোটা বাংলায় ক্ষয়িষ্ণু সংগঠন। 2026-এ বিধানসভা ভোট। তার আগে শুভঙ্করের কাছে বড় চ্যালেঞ্জ এই পদ। মেঘালয় ও মিজোরামে স্টেট ইনচার্জের দায়িত্ব সামলে আসা নেতা ধুঁকতে থাকা সংগঠনকে কতটা চাঙা করে তুলতে পারবেন সেই প্রশ্ন থাকছে। অভ্যন্তরীণ সমস্যা সামলে ওঠার পর তৃণমূলের মোকাবিলা। আগামী বছরের নির্বাচনে শাসককে টক্কর দেওয়ার মতো জায়গায় আদৌ বিরোধীরা পৌঁছতে পারবে? সন্দিহান রাজনৈতিক মহল। কলকাতা টিভি। আসছে পরবর্তী খবরে। বকখালি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি। জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির এক আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছে 4 জন। বকখালি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি। জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারে সজোরে ধাক্কা। আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, কি জানা যাচ্ছে, কিভাবে এই দুর্ঘটনা এখনো পর্যন্ত যারা এই ঘটনায় জখম হয়েছেন তাদের কি শারীরিক পরিস্থিতি? দেখো সোনালী, তোমাকে প্রথমে বলে রাখি যে আজ সকালে কিন্তু বেশ কয়েকজন কলকাতা থেকে বকখালির উদ্দেশ্যে একটি প্রাইভেট গাড়ি করেই আসে। তারপরেই কিন্তু কাকদ্বীপ থানার আন্ডারে যে সীমাবাদ রয়েছে সেই সীমাবাদের কাছেই কিন্তু একটি কন্টেনার দাঁড়িয়েছিল। সেই রাস্তার পাশেই সেই কন্টেনারকে ধাক্কা মারে এই প্রাইভেট গাড়িটি। প্রাইভেট গাড়িতে 4 জন যাত্রী মানে পর্যটক ছিল, সঙ্গে তার সঙ্গেই ছিল কিন্তু ড্রাইভার। ঘটনাস্থলে ড্রাইভারের মৃত্যু হয়, কিন্তু 4 জন আহত হলে তাদেরকে তড়িঘড়ি করে কাকদ্বীপ থানায় পুলিশ গিয়ে ও স্থানীয় বাসিন্দারা গিয়ে উদ্ধার করে নিয়ে আসে কাকদ্বীপ মহকুমা হসপিটালে। এই মুহূর্তে কিন্তু 4 জনের শারীরিক অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তবে যে পরিবারের সঙ্গে কথা বলানো গেছে, তবে এই বিষয়ে যে পরিবারের লোক কিন্তু শোকাহত। তারা কিন্তু গতকাল যে বেরিয়েছিল বকখালি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তারপরেই কিন্তু আহত হয় এই যে গাড়ির ধাক্কা কারণে। তারপরেই কিন্তু এখনো কিন্তু একজন যে ড্রাইভার রয়েছে তার এখনো নাম ঠিকানাও জানা যায়নি, কারণ যেহেতু তার এখনো তার পরিস্থিতি এখনো যে অবস্থা রয়েছে তার এখনো নাম ঠিকানা জানা যায়নি। তবে ঘটনায় তদন্ত চালাচ্ছে কাকদ্বীপ থানার পুলিশ। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মানুষ প্রধান। বকখালি যাওয়ার পথে এই দুর্ঘটনা। জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারে সজোরে ধাক্কা মারে এই গাড়িটি এবং এই দুর্ঘটনার কারণে এক গাড়ির আরোহীর মৃত্যু হয়েছে এবং গুরুতরভাবে জখম হয়েছেন আরো 4। কর্মরত অবস্থায় ট্রাকের ধাক্কায় মৃত্যু ভিলেজ পুলিশের। মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা এলাকার ঘটনা এটি। ঘটনায় আটক করা হয়েছে ইতিমধ্যেই ট্রাকটিকে এবং চালককে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, কর্মরত অবস্থায় ট্রাকের ধাক্কায় মৃত্যু এক ভিলেজ পুলিশের। কল্যাণ চন্দ্র প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, কি জানা যাচ্ছে, কিভাবে এই ঘটনা? স্বর্ণালী, সেটা হচ্ছে আজকে সকাল 9:30 নাগাদ নবগ্রাম থানার পলসন্ডা এলাকায় ডিউটি দিচ্ছিলেন এই অভিজিৎ ঘোষ নামে ভিলেজ পুলিশ এবং 12 নম্বর জাতীয় সড়ক। এই সময় দ্রুত গতিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই অভিজিৎ ঘোষকে। অভিজিৎ ঘোষের মাথার উপর দিয়ে তার গায়ে ওই ট্রাকের চাকা চলে যায়, অর্থাৎ চাকায় পিষ্ট হন। এরপরেই অভিজিৎ ঘোষকে তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অভিযোগ উঠছে ওই বড় ট্রাকটি চালাচ্ছিলেন খালাসি, অর্থাৎ চালক পাশে বসেছিলেন আর খালাসি চালাচ্ছিলেন, এমনটাই দাবি যেমন পুলিশের তেমনি স্থানীয় মানুষ ওই ঘটনার পরে কিন্তু গাড়িটিকে ধাওয়া করে। পাশাপাশি পুলিশও যেখানে যারা উপস্থিত সিভিক ভলান্টিয়ার ছিলেন এবং মানুষ ছিলেন তারা গাড়িটাকে ধাওয়া করে আটক করে। এরপরে নবগ্রাম থানার পুলিশ এসে ওই দুজনকে গ্রেপ্তার করে, অর্থাৎ ড্রাইভার এবং খালাসিকে, এবং ট্রাকটিকে থানায় নিয়ে যায়
তবে অভিজিৎ ঘোষের বাড়ি নবগ্রামের হওয়ার কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই এলাকা অর্থাৎ ওই পলসন্ডা মোড়, একদিকে যেমন তার নবগ্রাম এবং পাঁচগ্রাম ঢোকার রাস্তা রয়েছে, তার উল্টো দিকে পিতেশ্বরী যাওয়ার রাস্তা রয়েছে এবং তার সামনাসামনি রাস্তা রয়েছে মালদা শিলিগুড়ির। অর্থাৎ এই জাতীয় সড়ক জনবহুল এলাকা এবং পলসন্ডা, যার ফলেই প্রচুর কিন্তু সেখানে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ মোতায়েন করা হয়। স্বাভাবিকভাবে আজকেও সেরকমই ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ধাক্কা মারার ঘটনায় কিন্তু অভিজিৎ ঘোষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পারিবারিক অশান্তির জেরে খুনের অভিযোগ নদিয়ার কল্যাণীর আনন্দনগরের ঘটনা এটি। ঘটনায় অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পারিবারিক অশান্তির জেরে এই খুনের অভিযোগ নদিয়ার কল্যাণীর আনন্দনগরের এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। আরো বিস্তারিত জানবো, সুবল মজুমদার রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সুবল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, ঠিক কি অভিযোগ করা হচ্ছে অভিযুক্তের বিরুদ্ধে এবং পুলিশ সামগ্রিকভাবে কি বলছে? প্রথমেই বলি, ঘটনাটি ঘটেছে কল্যাণী থানার আনন্দনগর 1 নম্বর অঞ্চলে। গতকাল রাতে হঠাৎ চেঁচামেচি চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান ওই বাড়িটিতে এবং সেখানে গিয়ে তারা দেখতে পান যে গৃহবধূ রিমা মজুমদার, বয়স 24 বছর, সে মেঝেতে পড়ে রয়েছে। আর তারই পাশে খাটের উপরে রাজু মজুমদার, তার স্বামী, এবং পাশে তার শ্বশুর বসে রয়েছে। এই ঘটনায় চিৎকার চেঁচামেচিতে তারা এসে দেখেন তখন মৃত হয়ে এসেছে দেহটি। এরপরে তারা কল্যাণী থানাতে ফোন করেন এবং জানান ঘটনা। সঙ্গে সঙ্গেই কল্যাণী থানার পুলিশ আসে এবং ওই গৃহবধূর দেহটি নিয়ে প্রথমে কল্যাণী মেডিকেল কলেজ ও জেএনএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে গলা টিপে শ্বাসরোধ করে এই খুন করা হয়েছে এবং প্রতিবেশীদের যেটা অভিযোগ, প্রায় যিনি এই রাজু মজুমদার মদ্যপ অবস্থায় অশান্তি করত তার স্ত্রী রিমা মজুমদারের সঙ্গে এবং গতকাল রাতে ঘটনা চরমে পৌঁছলে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। যেমন প্রতিবেশীদের অভিযোগ যে ওই রাজু ওই গৃহবধূকে খুন করেছে। এরপরে কল্যাণী থানার পুলিশ রাজুকে আটক করে নিয়ে গেছে এবং একটি খুনের মামলাও দায়ের হয়েছে এবং কি কারণে, কি উদ্দেশ্যে, কেন সে এই কাজ করলো তা জানার চেষ্টা করছে কল্যাণী থানার পুলিশ। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার। হাতির হামলায় ফের মৃত্যু। কালচিনির গরমবস্তি এলাকায় এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার আচমকাই এক হাতি এসে হামলা করে ওই এলাকার বাসিন্দা পরিকার কুল্লুর উপর। তার চিৎকারের আওয়াজ পেয়েই বনকর্মীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালচিনির চা বাগান এখনো দাপাচ্ছে দাতাল। ফের হাতির হামলায় মৃত্যু হলো কালচিনিতে। যেমনটা জানা যাচ্ছে, আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার আচমকাই এক হাতি এসে হামলা করে ওই এলাকার বাসিন্দা পলিকার কুল্লুর উপর। তার চিৎকারের আওয়াজ পেয়েই বনকর্মীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা যে দাবি করছেন, প্রতিনিয়ত হাতি গ্রামে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে। হাতির তাণ্ডবে একের পর এক মৃত্যু হচ্ছে। এদিকে বন দপ্তর সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিবারকে বন দপ্তরের তরফে ক্ষতিপূরণ প্রদান করা হবে। কালচিনির চা বাগানে এখনো দাপাচ্ছে দাতাল। মৃত্যু হয়েছে আরও একজনের, এমনটাই জানা যাচ্ছে। এবং বৃহস্পতিবারের এই ঘটনা, ফের হাতির হামলায় মৃত্যু কালচিনিতে। রাজ্যের পাশাপাশি এবার সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন সিবিআই এর। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ, রাজ্যের করা মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলা। সোমবার মামলার শুনানি। অন্যদিকে আরজি কর কাণ্ডে সিবিআই এর ভূমিকায় সরব হয়েছে বিরোধী দলগুলি। রাজ্যের পথেই হাঁটল সিবিআই। আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ।
সোমবার মামলার শুনানি। গত 18 জানুয়ারি সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। সঞ্জয়ের ফাঁসির সাজা কেন হলো না তা নিয়ে ওঠে প্রশ্ন। শাসক দল থেকে বিরোধীরা রায়ে অখুশি বলে মত পোষণ করে। এরপরে ফাঁসির দাবিতে উচ্চ আদালতে দ্বারস্থ হয় রাজ্য সরকার। অভয়াকাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় সরব হয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা তো পলিটিক্যাল মুভ হচ্ছে না, যেখানে জানেন যে রাজ্য সরকারের কোনো রকম লোকাল স্ট্যান্ডিং নেই, সেই পয়েন্ট করে নিচ্ছে, তখন এই ফাঁসির দাবিটাকে বাঁচিয়ে রাখার জন্য সিবিআই যাচ্ছে। সরকারি পয়সায় তারা তো তদন্তটা ঠিক মতো করলো না, যারা অপরাধী তাদের খুঁজে বার করলো না, এখন একজনকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। মুখ পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এখন লোক হাসাচ্ছে। হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় সিবিআই এর সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব। সিবিআই যদি তার তথ্যের গভীরতা থাকতো, তদন্তের গভীরতা থাকতো, তথ্য প্রমাণ দিত, এত যদি ক্যাজুয়ালি যদি তদন্তটাকে না করত, তদন্তটা যেভাবে ক্যাজুয়ালি করা হয়েছে, তাতে সিবিআই এর এখন এইসব কথা বলা ছাড়া তো ফেস লস হচ্ছে। তো এখন এসব বলে এখন মেকআপ করার চেষ্টা করছে। যে কবর, তদন্তের কবর কলকাতা পুলিশ খুঁড়েছে, তদন্তের কবর, তার উপরে মাটি চাপা দিয়েছে সিবিআই। আরজিকর কাণ্ডে রাজ্য পুলিশের তদন্ত রিপোর্টে তদন্ত শুরু করে সিবিআই। এবার সঞ্জয়ের সর্বোচ্চ সাজা দাবিতে রাজ্যের পথে হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের সিবিআই এর। সোমবার মামলার শুনানি। কলকাতা টিভি। আসছি পরবর্তী খবরে। দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরপর দুদিন তার নির্বাচনী জনসভা বাতিল করার পর এই ধারণাই তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। শারীরিক অসুস্থতার কারণে রাহুল সভা স্থগিত রাখতে বাধ্য হয়েছেন বলে দাবি এআইসিসি সূত্রের। বিজেপির মতে আম আদমি পার্টির সঙ্গে গোপন বোঝাপড়ায় রাহুল সহ কংগ্রেসের প্রথম সারির নেতারা দলীয় প্রার্থীর প্রচার এড়িয়ে চলেছেন। প্রাথমিক পর্যায়ে রাজ্যের শাসক আম আদমি পার্টির বিরুদ্ধে বিধানসভায় লড়াইয়ের ডাক দিয়েছিল কংগ্রেস। গত লোকসভায় ব্যতিক্রমীভাবে ইন্ডিয়ার দুই শরিক আপ ও কংগ্রেসের আসন রফা হয়েছিল, কিন্তু বিধানসভা নির্বাচনকে ঘিরে ফের কংগ্রেসে আম সম্মুখ সমরে অবতীর্ণ। ফলে বরাবরের মতো বিজেপি আপ কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে 70 আসনের দিল্লি বিধানসভা ভোটে। ইন্ডিয়ার শরিক তৃণমূল, সমাজবাদী পার্টি, উদ্ধবপন্থী শিবসেনা, শরদপন্থী এনসিপি ভোটে আপের পক্ষ নিয়ে বস্তুত কংগ্রেসের সমালোচনায় সরব হয়। এই প্রসঙ্গে ইন্ডিয়ার নেতৃত্ব থেকে কংগ্রেসকে সরিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার দাবি উঠতে শুরু করে। কংগ্রেস দিল্লিতে আপের বিরুদ্ধে প্রাথমিকভাবে তেড়ে ফুঁড়ে প্রচার শুরু করে। প্রয়াত কংগ্রেসী মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপকে নয়াদিল্লি আসনে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করা হয়। রাজ্যে প্রায় 20% মুসলমান ভোটের লক্ষ্যে কংগ্রেস 2020 সালে এনআরসি বিরোধী আন্দোলন ও সাম্প্রদায়িক দাঙ্গায় আপ নেতৃত্বের ভূমিকায় সমালোচনায় সরব হয়। পাল্টা কংগ্রেসের সঙ্গে বিজেপির গোপন আতাতের অভিযোগ তোলেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। সব মিলিয়ে ইন্ডিয়ার শরিকি বিরোধ প্রকাশ্যে এসে পড়ে। এই আবহে হঠাৎ করে রাহুল গান্ধী পরপর দুদিন দিল্লিতে নির্বাচনী সভা বাতিল করেছেন। প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের প্রথম সারির নেতাদের প্রচারে নামার কথা থাকলেও তারা বেপাত্তা। তাতেই জল্পনা শুরু হয়েছে রাহুল সহ কংগ্রেসের হেভিওয়েট নেতা নেত্রী আপের সঙ্গে সংঘাত এড়িয়ে চলতে এমন কৌশল নিয়েছে, আর তাতেই বেজায় চাপে বিজেপি। শাসক দল আপ বিজেপি বিরোধী ভোট বিভাজন হ্রাস পেলে তাদের জয় আরো নিশ্চিত হবে। সেই আশঙ্কায় গেরুয়া শিবিরের খোঁচা আপের সঙ্গে কংগ্রেসের গোপন রফা হওয়ায় রাহুলরা ভোট প্রচারে জোর দিতে চাইছে না। কলকাতা টিভি। ওয়াকফ বিল সংক্রান্ত আলোচনায় তুমুল বিশৃঙ্খলা, তীব্র বাগবিতণ্ডা শাসক ও বিরোধী সাংসদদের। যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ মোট 10 বিরোধী সাংসদ। 27 জানুয়ারি পর্যন্ত মুলতবি রাখা হয় জেপিসি বৈঠক। ওয়াকফ বিল নিয়ে শাসক বিরোধী তুমুল হট্টগোল। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে শাসক এবং বিরোধী সাংসদদের মধ্যে তীব্র বাদানুবাদ, উত্তাল সংসদ চত্বর। পরিস্থিতি সামাল দিতে না পেরে তুমুল হট্টগোলের মাঝেই যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে 10 বিরোধী সাংসদকে বরখাস্ত করলেন চেয়ারম্যান জগদম্বিকা পাল। তালিকায় রয়েছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আজাদউদ্দিন ওয়াইসি, এ রাজা সহ অন্যান্যরা। 27 জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয় যৌথ সংসদীয় কমিটির বৈঠক। জেপিসির ট্যুর শেষে শুক্রবার এবং শনিবার শেষ দফায় জেপিসির বৈঠক ডাকেন চেয়ারম্যান জগদম্বিকা পাল। প্রতিবাদ করেন বিরোধী সাংসদরা। বিরোধীদের অভিযোগ, জগদম্বিকা পাল রিপোর্ট দেওয়ার জন্য বড্ড বেশি তাড়াহুড়ো করেছেন। এ নিয়ে এখনো বহু আলোচনার প্রয়োজন রয়েছে।
সাংবাদিক বৈঠকে রয়েছেন সঞ্জয় রায়ের আইনজীবী। আমরা সরাসরি চলে যাব সেই বৈঠকে। মনে হচ্ছে এটা কে বাধা দিল বা কেউ কি বাধা আদৌ দিয়েছিল? দেখুন, এটা অলরেডি সবাই জানে যে স্টেট প্রেশার করছে, অথরিটিজকে স্টেট প্রেশার করছে। আর টু বি ভেরি প্রিসাইজ, the DG is putting pressure on the correctional home authorities to not allow anyone to meet Sanjay Roy. ডিজির এগেইনস্টে এরকম একটা অভিযোগ আপনি তুললেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ডিজি এরকম ভাবে বাধা দিচ্ছে সঞ্জয় রায়কে? আমি নিজের কান থেকে শুনলাম, যখন আমি হাইকোর্টে গিয়েছিলাম আপিলের জন্য সঞ্জয় রয় যে কনভিকশনের এগেইনস্টে যে মামলা করা হয়েছে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, তখন বাইরে যখন আমরা বেরিয়েছি কল করা হয়েছিল কারেকশনাল হোমকে যে আমাকে দেখা করতে দেওয়া হয়, কিন্তু তখনই অন্য তরফ থেকে এসছে রিপ্লাই যে ডিজি প্রেশার আছে। তখন যিনি ছিলেন স্টেটের তরফ থেকে তিনি ওনাকে বললেন যে আপনি কোর্টের কথাটা শুনবেন বা ডিজির অর্ডারটা শুনবেন। So that is very clear that the state is putting pressure and state does not want any private advocate to stand for him, because if the private advocate stands for him, the truth will come out and the state doesn't want the truth to come out. কিসের সত্যি, কোনটা সত্যি মনে হচ্ছে আপনার? দেখুন, যে কেসটা আছে ওটায় অনেক লোক ইনভলভ, শুধু একা সঞ্জয় রয় ইনভলভ না, অনেক লোকের ইনভলভমেন্ট আছে। এন্ড তাই জন্য স্টেট একদমই চায় না যে একে বাঁচা উচিত। State only wants him to be hanged. সিবিআই তো তাই চাইছে। Yes, the CBI and the state both wants. কি রিফারেন্স থাকতে পারে আপনার কি মনে হয় যে জাজমেন্ট পড়ে কোথায় কোথায় মনে হচ্ছে সন্দেহ যে কাউকে জিজ্ঞেস করা হয়নি, কি হয়েছে? 3 জন আছে এই কেসের ভেতরে যাদেরকে কোনো এক্সামিনেশন ইন চিফ বা ক্রস এক্সামিনেশন বা ওদের নাম উল্লেখ কিছু হয়নি কেসে, আর সেগুলো জিনিস আসা উচিত আছে আমার মনে হয়, কেন কি ট্রায়ালটা অনেক হেস্টে করা হয়েছে and the DLSA itself does not want the names to come out because DLSA belongs to the state of West Bengal and is governed by the law department. এখন যে আপনারা অ্যাপয়েন্ট হলেন, আপনার সঞ্জয় রায়ের সাথে সরাসরি আপনাদের কথা হয়েছে? আমার 2 দিন কথা হয়েছে, আর 2 দিনই আমাকে প্রিভেন্ট করা হয়েছে ওর সাথে পার্সোনালি কথা করার জন্য। আপনারা কি জেলে গিয়েছিলেন? আমি প্রেসিডেন্সি কারেকশনাল হোমে গিয়েছিলাম। ফেস টু ফেস আমি কথা করেছি ওনার সাথে। কোনো রকম সাইন করেছে, মানে আপনাকে অ্যাপয়েন্ট করেছে? যখন আমি ওখান থেকে ওর সাথে দেখা করে বেরোচ্ছিলাম তখন যে কন্ট্রোলারের কোনো লোক ছিল অথরিটি অফ দি প্রেসিডেন্সি কারেকশনাল হোম, সঞ্জয় রয়কে আমার সামনে বলা যাচ্ছিল যে তুমি একটা ব্ল্যাঙ্ক পিস অফ পেপারে সাইন করো। তার উপরে আমি রিটালিয়েট করে ওনাকে বললাম যে আসছি পরবর্তী খবরে। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজনে একক কৃতিত্ব জাহিরে সদাব্যস্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রচারের আলোক যেন তার মুখে কেন্দ্রীভূত। তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করিয়ে দিলেন কুম্ভ ব্যক্তির নয়, সব সনাতনীর। কুম্ভ মেলার বিশাল আয়োজনে যোগীর কৃতিত্ব নস্যাৎ করতে শাহের মন্তব্য কি আগামীতে দিল্লির মসনদে নরেন্দ্র মোদীর উত্তরাধিকার বাছাইয়ের সমীকরণের লক্ষ্যে? প্রশ্ন রাজনৈতিক মহলে। গত মকর সংক্রান্তি থেকে শুরু হয়েছে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। 144 বছর পর হওয়া এই মহাকুম্ভে 1.5 মাস ব্যাপী 5 দফায় স্নানের মধ্য দিয়ে তা শেষ হবে। সরকারি দাবি, দফায় দফায় প্রায় 30 কোটি মানুষের সমাবেশ হতে চলেছে প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে। বিশ্বের এই বৃহত্তম জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ও পুণ্যার্থীদের সুরক্ষার যাবতীয় বন্দোবস্ত একার হাতে পরিচালনার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্বভাবতই জাতীয় তো বটেই, আন্তর্জাতিক স্তরে তাকে ঘিরে প্রচারের আলো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ছাপিয়ে গিয়েছেন যোগী। গত বুধবার যোগী তার মন্ত্রিসভার বিশেষ বৈঠক করেন মেলা প্রাঙ্গণে। পরে মন্ত্রীদের নিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করেন। সব মিলিয়ে এবারের মহাকুম্ভ মেলা ও যোগী যেন সমর্থক হয়ে উঠেছেন। ঘটনাচক্রে গুজরাতের আমেদাবাদে হিন্দু আধ্যাত্মিক ও সেবা মেলার উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাধাহীনভাবে হাজার বছর ধরে মহাকুম্ভ মেলা হয়ে চলেছে। মহাকুম্ভের আয়োজন কখনোই সরকারের ওপরে নির্ভরশীল নয়। মুঘল, ব্রিটিশ আমল কিংবা কংগ্রেস শাসনেও তার ছেদ পড়েনি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ব্যাখ্যা, কুম্ভ মেলার সফল আয়োজন কোনো ব্যক্তি বিশেষের কৃতিত্বের বিষয় নয়। প্রকাশ্যে কথা বলে কার্যত যোগীকেই বার্তা দিয়েছেন মোদী ক্যাবিনেটের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ।
অর্থাৎ কুম্ভের আয়োজন নিয়ে যোগীর ভূমিকাকে লঘু করার চেষ্টা প্রকট হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। কলকাতা টিভি। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় চলছে লোহার বাংকার উদ্ধারের কাজ। বিএসএফ এর উদ্যোগে চলছে এই কাজ। শুক্রবারই 3টি বাংকারের খোঁজ পায় বিএসএফ আধিকারিকরা। আমরা এই বিষয়ে আর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে বিএসএফ সূত্রে এই বিষয়ে? দেখো সোনালী, গতকাল যখন গোপন সূত্রে খবর পায় বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা, তারপরে কিন্তু বিশেষ অভিযান চালানোর পর তিনটি বাংকার উদ্ধার করা হয়েছিল এবং সেখান থেকে একাধিক কোটি কোটি টাকার ফেন্সিডিল অর্থাৎ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে এই বিএসএফ জওয়ানরা। তবে আজ সকালবেলায় যখন এই বিএসএফ জওয়ানরা সেই ট্যাঙ্কারগুলিকে উদ্ধার করতে যায় জেসিবি ক্রেন নিয়ে, তখন তল্লাশি চালালে আরো একটি বাংকারের হদিশ পায় এবং সেই বাংকারটিকেও ইতিমধ্যে উদ্ধার করার চেষ্টা করা হলে সেটিকেও উদ্ধার করা যায়। তবে প্রশ্ন উঠছে স্বর্ণালী এইখান থেকেই, স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এই যে সীমান্তবর্তী এলাকাতে এতগুলি কংক্রিট দিয়ে তৈরি করা বাংকার, কোন সময় লোহার বাংকার এবং ওপরে ঘর নিচে বাংকার, এইগুলো তৈরি হলো কি করে? বিএসএফ আধিকারিকদের প্রাথমিক অনুমান এখানে ফেন্সিডিল শুধুমাত্র আই ওয়াশের জন্য রাখা হতে পারে। এই বাংকারের মাধ্যমে চোরাচালানের বড়সড় নাশকতার ছক ছিল এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম নাশকতার ছক হয়তো বা এখানে থাকতে পারে। সেই কারণেই বাংকারগুলি তৈরি করা হয়েছিল। তবে প্রশাসনিক তরফ থেকে যেটা এখনো পর্যন্ত পুলিশ সেখানে যায়নি, পুলিশ কেন এখনো পর্যন্ত সেখানে যাচ্ছে না, এই নিয়েও একটা প্রশ্ন ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সব থেকে বড় ঘটনা, এলাকাবাসীরা মুখে কুলুপ পেটেছে। তাহলে কি প্রভাবশালী কোনো ব্যক্তি ছিলেন এই ঘটনার পেছনে, নাকি এই পিছনে বড় কোনো চক্র ছিল যেটা পুলিশ জেনেও না জানার ভান করছে? এবং বিএসএফ আধিকারিকরা এখন এই বাংকারগুলি উদ্ধার করার পর প্রশাসনিক তৎপরতা এখনো পর্যন্ত কেন সেভাবে দেখা যাচ্ছে না, এই একাধিক প্রশ্ন কিন্তু এই বাংকার উদ্ধারের পর ঘটেছে। তবে বিএসএফ এর তরফ থেকে যেটা জানানো হয়েছে স্বর্ণালী, জানিয়ে রাখি যে বিএসএফ পুরো তদন্ত শুরু করেছে এবং এই যে প্রজাতন্ত্র দিবসের আগে যে চারটি বাংকার উদ্ধার হয়েছে সীমান্তবর্তী এলাকার থেকে, অর্থাৎ এই মাঝদিয়া এলাকা থেকে, এবং সেখানে কি কারণে এই বাংকারগুলো করা হয়েছিল, কারা এর পেছনে জড়িত রয়েছে, কিভাবে বাংকারগুলি তৈরি করা হলো, প্রশাসনের চোখে ধুলো দিয়ে সমস্তটা তদন্ত করে দেখতে বিএসএফ আধিকারিকরা। স্বর্ণালী। রূপম, কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত সে বিষয়ে কি বিএসএফ এর পক্ষ থেকে কিছু বলা হয়েছে? দেখো সোনালী, এখনো পর্যন্ত বিএসএফ এর তরফ থেকে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে এবং বাংকারগুলিকে উদ্ধার করার চেষ্টা হয়েছে এবং বাংকার উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা সেটা মুখে কুলু পেটেছে কিন্তু স্থানীয় বাসিন্দারা, যারা স্থানীয় বাসিন্দারা না জানালে সেরকম ভাবে তদন্ত করা সম্ভব হয়ে উঠছে না বলে বিএসএফ এর প্রাথমিকভাবে বিএসএফ সূত্রে সেটা খবর। কিন্তু কেন মুখ খুলছেন না এলাকাবাসী? তাহলে কি প্রভাবশালী কোনো ব্যক্তি জড়িয়ে রয়েছে, সেই ভয়েই কি তারা কোনো রকম মুখে কোনো কিছু জানাচ্ছেন না? তবে তারা যে আতঙ্কিত তা কিন্তু আমাদের ক্যামেরার সামনে তারা জানিয়েছেন। অপরদিকে এলাকাবাসী প্রশাসনিক গাফিলতি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। তারা জানাচ্ছে প্রশাসনের নাকের ডগায় এই ঘটনা ঘটলো কি করে, কারণ একদিনে এই বাংকার তৈরি করা সম্ভব হয়নি। তাহলে কে বা কারা এই ঘটনা ঘটালো তার জন্য কিন্তু প্রশাসনের তৎপরতা থাকা উচিত ছিল। এখন বিএসএফ তদন্ত করে দেখছে কে বা কারা বা কোন চক্র এই পেছনে রয়েছে, তা তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করেই কিন্তু তা উদ্ঘাটন করা সম্ভব হবে। রূপম, তুমি যেমনটা জানালে যে একটি বাংকার থেকে কিন্তু ফেন্সিডিল উদ্ধার করা হয়েছিল, সেক্ষেত্রে কত পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে এবং সেই ফেন্সিডিলগুলি কি অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, সে বিষয়ে বিএসএফ কি বলছে? দেখো সোনালী, বিএসএফ এর তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এখনো পর্যন্ত যে ফেন্সিডিল উদ্ধার হয়েছে তার পরিমাপ করা হয়নি। তবে বহু কোটি কোটি টাকা মূল্যের ফেন্সিডিল অর্থাৎ নিষিদ্ধ কাশির সিরাপ সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং তাদের প্রাথমিক অনুমান এগুলিকে পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো করা হয়েছিল এবং এই ফেন্সিডিল গুলিকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য যে চোরাচালানকারীরা পথ অবলম্বন করে, সেই পথ অবলম্বন করার জন্য এখানে স্টোরেজ করে রাখা হয়েছিল এবং সেগুলিকে পাচারের চিন্তা ভাবনা করা হয়েছিল, সেটা তাদের প্রাথমিক অনুমান। তবে বিএসএফ আরো একটা বিএসএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে শুধুমাত্র কি এই ফেন্সিডিলের জন্যই কি বাংকার তৈরি করা, নাকি আইওয়াশ করাতে এই ফেন্সিডিলগুলোকে রাখা হয়েছে, বড় বড় নাশকতার ছক ছিল কিনা, সমস্তটাই কিন্তু তদন্ত করে দেখছে বিএসএফ আধিকারিকরা। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়।
রাত পেরোলেই প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের আগে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি বাঁকুড়া স্টেশনে। প্রজাতন্ত্র দিবসের আগে চূড়ান্ত সতর্ক পুলিশ, থানাগুলিকে সতর্ক করার পাশাপাশি সতর্ক রেল পুলিশও। রেলের উপর কোনো ধরনের নাশকতার ঘটনা যাতে না হয় তার জন্য স্টেশনে স্টেশনে ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে চিরুনি তল্লাশি চলে। বাঁকুড়া স্টেশনে পুলিশ কুকুর নিয়ে যাত্রীদের সঙ্গে থাকা জিনিসপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বাঁকুড়ার উপর দিয়ে যাতায়াত করা যাত্রীবাহী ট্রেনগুলিতেও। রাত পেরোলেই প্রজাতন্ত্র দিবস এবং তার আগেই কিন্তু ডগ স্কোয়াডকে নিয়ে চলছে এই তল্লাশি অভিযান। পুলিশ কুকুর নিয়ে যাত্রীদের সঙ্গে থাকা জিনিসপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বাঁকুড়ার উপর দিয়ে যাতায়াত করা যাত্রীবাহী ট্রেনগুলিতেও। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।